হরে কৃষ্ণ। চলুন ভক্তবৃন্দরা, যেসব শ্রোতারা আমার এই শাস্ত্রজ্ঞানগুলি শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। আমি যে যা কমেন্ট করে সবাইকে উত্তর দিয়েছি আপাতত। চলুন আজকে আমরা খুব ভালো একটা শাস্ত্রের কথা শুনতে চলেছি। আমরা আজকে শুনবো চ্যবন ঋষির কথা। কে ছিল চ্যবন ঋষি, কোথা থেকে জন্ম নিলেন, সারা জীবনে কী কী করলেন, শেষ জীবনে কোথায় চলে গেলেন। ভিডিও আগের মতন আর বড় করছি না, চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। ভৃগু ঋষির দুই পত্নী ছিল। তার এক পত্নীর নাম ছিল পুলমা। এই পুলমা দেখতে অতি সুন্দর ছিল। তা হয়েছে কি, একদিন ভৃগু ঋষি আশ্রম ছেড়ে কোথাও গিয়েছিলেন অন্য কাজে। তখন পুলমা আশ্রমে একা ছিল। সেই সময় পুলমার নামে এক রাক্ষস এসে পুলমাকে জবরদস্তি তুলে নিয়ে চলে যায়। জবরদস্তি তুলে নিয়ে যাওয়াতে পুলমা তখন গর্ভবতী ছিল। ওই জবরদস্তি তুলে নিয়ে যাওয়াতে তার গর্ভপাত হয়ে যায়। আর একা একাই গর্ভপাত হয়ে যাওয়াতে তার যে সন্তানের জন্ম হয় তার নাম হয় চ্যবন। মানে যে সন্তান একাই গর্ভপাত হয়ে গেছিল, মানে একা একাই জন্ম নিয়েছিল, তো এই জন্য তার নাম হয় চ্যবন ঋষি। চ্যবন ঋষির জন্মের পর থেকেই প্রচণ্ড শাস্ত্রজ্ঞানী আর পারদর্শী ছিল। তিনি প্রচুর ধ্যান জ্ঞানের মধ্যেই তার জীবন কাটত। একদিন পুলমা তার ছেলের বিবাহ দিলেন। তার পত্নীর নাম হলো আরুষি, আর তার আরুষির ঘরে এক পুত্র সন্তান হলো, তার নাম ঔরব। যথারীতি তিনি পুত্র সন্তানের জন্ম দিয়ে তিনি আবার ঘনঘোর তপস্যা শুরু করলেন। তার তপস্যা এতই জোরালো যে তিনি আর কোনো কিছু তার আর খেয়ালই নেই যে তার শরীরের মধ্যে পিঁপড়ে উইপোকা বাসা বেঁধেছে। আর তিনি ধ্যান করতে করতে তার শরীরের চারিদিকে মাটির ঢিপি মতন হয়ে গেছিল, কিছু দেখা যাচ্ছিল না, খালি চোখ দুটোই তার জল করত। মানে উনার আর কোনো খেয়াল ছিল না, উনি মানে ধ্যান করছিলেন, আর বহু বছর হয়ে গেছে। যথারীতি সে সময় রাজত্বকাল ছিল স্বজাতি নামে এক রাজার। তিনি ইক্ষ্বাকু বংশের ছিল, প্রচণ্ড প্রতাপী ছিল। তিনি ছেলে মেয়ে পত্নী নিয়ে তিনি একবার ঘুরতে বেরান। তা ঘুরতে বেরিয়ে এসে চ্যবন ঋষির আশ্রম সেখানকার নদীর ওখানেই তিনি তার ডেরা পাতেন এবং সৈন্য সামন্ত দিয়ে তিনি ওইখানে ভ্রমণ করতে থাকেন, বিহার করতে থাকেন। কিন্তু তখন স্বজাতির কন্যার নাম সুকন্যা তখন ওইখান থেকে বেশ খানিকটা ঘুরতে ঘুরতে একটু ভেতরের দিকে চলে যান। তা যখনই বনের একটু ভেতরের দিকে যান, সেখানে তিনি একটা আশ্রম দেখতে পান এবং আশ্রমে কে আছে এটা দেখতে এসে তিনি দেখেন যে আশ্রমে কেউ নেই, শুনশান, আর বহুদিন ওই আশ্রমে কেউ ঢোকেই নেই। এইসব দেখতে দেখতেই তিনি দেখলেন যে একটা মাটির ঢিপি তার কাছে উইয়ের ঢিপির মতন লাগলো। তখন তিনি চিন্তা করলেন যে এত বড় উইয়ের ঢিপিতে আমি কোনো দিন দেখিনি। তা তিনি ভালো করে দেখতে এসে দেখে দুটো হীরের মতন চকচক কী যেন করছে তার ভেতর থেকে। তিনি ভাবলেন হয়তো কোনো মণিমাণিক্য। তিনি করলেন দুটো কাঠি তুলে সেই চোখের মধ্যে, মানে মণিমাণিক্য হলে খোঁচা দিলেন, আর তখন সেখান থেকে রক্ত বেরিয়ে আসলো। রক্ত বেরিয়ে আসা দেখে তিনি ভয় পেয়ে গেল। সুকন্যা ভয় পেয়ে পালিয়ে গেল পিতার কাছে। তো পিতা তো এসব জানে না। হঠাৎই চ্যবন ঋষি এত কষ্ট পাওয়াতে স্বজাতির পরিবার সমেত তার যত সৈন্য সামন্ত ছিল সবার মলত্যাগ বন্ধ হয়ে গেল। আর মলত্যাগ বন্ধ হয়ে যাওয়াতে সবার যন্ত্রণা হতে শুরু করলো। তার সঙ্গে যেসব গরু টরু ছিল সবারই মলত্যাগ বন্ধ হয়ে গেছে। তখন তিনি বৈদ্যদের ডেকে বললেন, এরকম কেন হয়েছে? বৈদ্যরা বললে, একসাথে সবার হয়েছে, কি হয়েছে আমি বলতে পারবো না। তখন স্বজাতি তার গুরুদেবকে ডাকলো। তো গুরুদেব তখন ধ্যান লাগিয়ে দেখলেন যে তার সামনেই চ্যবন ঋষির আশ্রম, আর চ্যবন ঋষিকে কেউ আঘাত করেছে, এখানকারই কেউ। তাই চ্যবন ঋষির যন্ত্রণা পাচ্ছে বলেই সবার মলত্যাগ বন্ধ হয়ে গেছে। যথারীতি স্বজাতি সৈন্য সমেত গুরুদেব আর বৈদ্যকে নিয়ে চ্যবন ঋষির আশ্রমে আসলেন। এসে দেখলেন সেখানে গুঙানির আওয়াজ আসছে মাটির ঢিপির থেকে। তো মাটির ঢিপি থেকে পরিষ্কার করে দেখলো সেখানে চ্যবন ঋষি বসে আছে। চ্যবন ঋষিকে সবাই মিলে ধরাধরি করে তুলে পরিষ্কার করে স্নান টান করিয়ে বস্ত্র আদি পরিয়ে বৈদ্যদের বললেন ভালো করে সেবা শুশ্রূষা করতে। বৈদ্যরা সেবা শুশ্রূষা করলো চ্যবন ঋষি, কিন্তু চ্যবন ঋষির চোখ ঠিক হলো না। তখন
চমন ঋষিকে স্বজাতি বলল যে আমি সৈন্য সামন্ত দিচ্ছি, আপনার দেখভাল তারা করবে। তখন চমন ঋষি বলল, না, আমার এই আশ্রমে সৈন্য থাকলে পরে চিৎকার চেঁচামেচি হবে, আমার শান্ত পরিবেশ ভালো লাগে। আর আমি আপনার মেয়েকে দেখেছি, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, মানে সুকন্যার কথা বলছে। তখন স্বজাতি তাকে কিছু বলল না, তিনি এসে পত্নীকে বললেন, ওই রকম চমন ঋষি আমার মেয়েকে বিবাহ করতে চাইছে, তা আমার মেয়ের সঙ্গে কি বিবাহ দেওয়া যায়? আমার মেয়ে রাজকন্যা, আর তিনি একজন সন্ন্যাসী, এভাবে কখনো হয় না, বরং এর থেকে মৃত্যু ভালো। তিনি মৃত্যুকে বেছে নিচ্ছিলেন, যন্ত্রণা পাচ্ছিলেন, সব এই যন্ত্রণা পাচ্ছিলেন, তবুও স্বজাতি তার মেয়ে কন্যাকে চমন ঋষির সঙ্গে বিয়ে দিতে চায়নি। তখন সুকন্যা এই কথাটা যখন শুনতে পারে, তখন বললে যে আমার জন্য যখন সবার এত কিছু, এটা মোটেই ঠিক হচ্ছে না, আমি বরং এই অপরাধ করেছি, আমাকেই বরং এটা আমাকেই দায়িত্ব নিতে হবে। তখন সুকন্যা তার পিতাকে বলল যে পিতা, আপনি চিন্তা করবেন না, আমি ওনাকেই বিবাহ করব, আমার কোনো অসুবিধা হবে না। আপনি জোর করে দিচ্ছেনও না, সেটা তো আমি জানছি, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি ওনাকে বিবাহ করব। যথারীতি চমন ঋষির সাথে সুকন্যার বিবাহ হয়ে যায়। সুকন্যার বিবাহ হয়ে যাওয়ার পরে সুকন্যা সম্পূর্ণ পতিব্রতা নারীর মতন চমন ঋষির সেবা শুশ্রূষা করতে থাকে, তাকে ধরে তোলেন, ধরে বসান, স্নান আদি করিয়ে দেন। চমন ঋষি একদমই বিদ্ধ হয়ে গেছিল। তো রাত্রিবেলা তার পা টিপে দেন, এবং সুকন্যার মনে অনেক সময় তার স্বামীর সঙ্গে মিলিত হতে মন চায়, কিন্তু তার স্বামী একেবারেই বৃদ্ধ, তার স্বামীর কিছু ছিল না এসব। চমন ঋষি এসব বুঝতো, কিন্তু চমন ঋষিরও তখন কোনো ক্ষমতা ছিল না কিছু করার। তখন এরমভাবেই বেশ কিছুকাল কাটার পরেই একদিন অশ্বিনী কুমার একদিন যখন গঙ্গা থেকে স্নান করে সুকন্যা আসছিল, তখন অশ্বিনী কুমার তাকে দেখে বলল, বাহ। তারা ডাইরেক্টই এসে সুকন্যাকে বলল, তুমি দেখতে খুবই সুন্দর, আর তুমি যতটুকু সুন্দর তাতে রতিকেও হার মানায়, তুমি আমাদের দুজনের একজনকে বেছে নাও মিলিত হওয়ার জন্য। তুমি কে? তখন বললাম, আমি চমন ঋষির স্ত্রী, আর আপনারা যেগুলো বলছেন আপনারা দেবতা, এগুলো আমাকে কি বলছেন? এগুলো তো আপনারা ঠিক বলছেন না। তখন অশ্বিনী কুমাররা বলল, না, আমরা দেবতা হয়েছি তো কী হয়েছে, চমন ঋষি তো একদম বুড়ো মানুষ, তোমার তো কোনো চাহিদা সে মেটাতে পারছে না, আমরা তোমার সমস্ত কিছু দেখভাল করতে পারি, আর তুমি যা চাও সেইভাবেই আমি করতে পারি, আমাদের দুজন যে কোনো একজনকে তুমি বেছে নাও। সুকন্যা বলল, না, এগুলো আপনারা একদম বলবেন না, আপনারা এগুলো কি বলছেন? আর যদি আমাকে জোরজবস্তি করেন তাহলে কিন্তু আমি অভিশাপ দেবো। যখন অশ্বিনী কুমারদের অভিশাপ দেবে বলেছে, তখন অশ্বিনী কুমার একটুখানি ঘাবড়ে গেল, ঘাবড়ে গিয়ে বললো, ঠিক আছে, তাহলে তোমার স্বামীকেই গিয়ে বলো যে তোমার স্বামী যদি কীরকম আমরা গিয়ে দেখতে চাই। তখন অশ্বিনী কুমারদের স্বামীর কাছে নিয়ে এসে এবং স্বামীকে এসে সব বলে। তখন চমন ঋষি বললো, ঠিক আছে। তখন অশ্বিনী কুমাররা বলল কি, আমি তোমার স্বামীকে আমরা পুরো যৌবন ফিরিয়ে দিতে পারি এবং চোখও ফিরিয়ে দিতে পারি, তারপরে তোমার যাকে ইচ্ছা তাকে তুমি বেছে নিও। তখন সুকন্যা বলল, ঠিক আছে। তা যথারীতি অশ্বিনী কুমার চমন ঋষিকে নিয়ে গঙ্গায় ডুব দেয়, এবং ডুব দিয়ে উঠে আসার পরে 3টে অশ্বিনী কুমার হয়ে যায়। তখন সুকন্যা চিন্তা করে, এ কী অবস্থা হলো, আমার স্বামীকে আমি তো চিনতে পারছি না। তখন তিনি চোখ বুজে ভগবতী মাকে ডাকে। ভগবতী মা তখন তাকে দেখা দেয়, মনের মধ্যে দেখা দিয়ে তাকে চমন ঋষিকে চিনিয়ে দেয়। তা এতে সুকন্যা খুবই খুশি হয়, এবং এক অশ্বিনী কুমারের কাছে গিয়ে তার পায়ে নমস্কার করে তার গলায় বরমাল্য পরিয়ে দেয়। পরিয়ে দেওয়ার পরে 2 অশ্বিনী কুমার আশ্চর্য যায়, সে তো সত্যি চমন কুমারকেই মাল্যদান করেছে। তখন অশ্বিনী কুমারটা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি করে বুঝলে যে এই তোমার স্বামী? তখন বললো, আমি পতিব্রতার স্ত্রী, আমি এর জন্যই চিনে গেছি যে এই আমার স্বামী। আর তখন তার স্বামী সম্পূর্ণ যৌবন, মানে চমন ঋষি সম্পূর্ণ যৌবন, এবং চোখও ফিরে পেয়েছে। তিনি সুকন্যার এই বুদ্ধি দেখে খুবই আনন্দিত হলেন, আর খুবই মনে মনে প্রফুল্ল হলেন যে তার যৌবন ফিরে পেয়েছে। তিনিও খুশি আর সুকন্যাও খুশি। তখন চমন ঋষি অশ্বিনী কুমারদের বললো যে আপনি আমাকে যৌবন ফিরিয়ে দিয়েছেন, আমার 2 চোখ ফিরিয়ে দিয়েছেন, আপনারা কী চান বলুন, আপনারা যা চাইবেন আমি তাই দেবো। চমন ঋষি বলছে। তখন অশ্বিনী কুমাররা বলল, আমরা আপনার কাছে কী চাইবো, বরং ইন্দ্র আমাদের কখনো সুরাপান করতে দেয় না, আপনি যদি আমাকে সুরাপান করান এতে আমরা খুশি হব। তখন চমন ঋষি বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে যজ্ঞ করার সময় তোমাদেরকে আমন্ত্রণ করে সুরাপান করাবো। তখন অশ্বিনী কুমাররা চলে যায়। তখন এদিকে যে বিবাহ দিয়েছিল স্বজাতি তার কন্যার সাথে চমন ঋষি তো বুড়ো, তিনি অনেক দিন হলো আসেন না। তখন রানী বলল, তুমি তো অনেক দিন যাও না, কন্যাকে গিয়ে দেখো যে উনি এখনও বেঁচে আছে কি না। তখন স্বজাতি বলল, হ্যাঁ, আমার কন্যা যদি দেখা গেল যে উনি মরে গেছে, বা অন্য কোনো প্রেমিকের সঙ্গে যদি থাকে, বা আমার মেয়ের তো একটা চাহিদা আছে, যদি সেই বুড়ো মানুষটার উপরে সে কোনো অত্যাচার করে, তো বরং একবার গিয়ে দেখি। তা স্বজাতি এসে দেখে যে তার কন্যা একটা ইয়াং যুবকের সঙ্গে পাশাপাশি বসে খুব হাসাহাসি করছে। দূর থেকে স্বজাতি দেখে তার কন্যার উপরে তার খুব রাগ হয়ে যায়।
তিনি সোজাসুজি এসে তার কন্যাকে বলে, তোমার যদি এসবই করার ইচ্ছা ছিল তাহলে তুমি বিবাহ করলে কেন? এই বুড়ো মানুষটাকে কী করেছো? উনি কোথায় গেল? আর তুমি এত বড় সাহস, তুমি আমার জাতিকে কুলকে বদনাম করছো। তখন তার কন্যা বলে, না পিতা, আপনি বেশি উত্তেজিত হবেন না, ইনিই চ্যবন ঋষি, আর আমি আপনার নাম বদনাম করিনি, আমি আপনার নাম উজ্জ্বল করেছি। বলে, চ্যবন ঋষি তাহলে এরকম কেন? তখন পুরো ঘটনাটা খুলে বলে। তখনও স্বজাতি বিশ্বাস করে না। তখন চ্যবন স্বজাতিকে কিছু কথা বলে যেটা একমাত্র স্বজাতি জানতো। তখন স্বজাতি বুঝলে যে হ্যাঁ, ইনি চ্যবন ঋষি। তা চ্যবন ঋষিকে দেখে তিনি খুব উৎফুল্ল হয়ে পড়েন, বলে, বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। মানে স্বজাতি, একটা বয়স্ক মানুষের সঙ্গে তার কন্যার বিয়ে হয়েছিল, স্বজাতি খুব দুঃখী ছিল, এখন সে খুব খুশি। তখন চ্যবন ঋষি রাজাকে বললেন যে আমি এরকম একটা যজ্ঞাদি করতে চাই, এরকম ওদেরকে সোমরস পান করাতে হবে। তা বললো, ঠিক আছে, কী কী লাগবে বলুন, মানে তাড়াতাড়ি কী কী লাগবে বলুন, মানে তার পিতা আর সহ্য হচ্ছে না। তখন চ্যবন ঋষি বললো, এই লাগবে। তাই ফটাফট সেগুলো তিনি জোগাড় করে নিলেন এবং চ্যবন ঋষিকে খবর দিলেন যে আসুন যজ্ঞ করবেন। তাই যজ্ঞ যথারীতি চ্যবন ঋষি যজ্ঞ শুরু করলো। সেখানে ঈশেরাও চলে আসলো, অশ্বিনী কুমারদের আসলো। অশ্বিনী কুমারদের যখনই সোমরস প্রদান করবেন তখন ইন্দ্র এসে চ্যবন ঋষিকে বলছে, আপনার এত বড় সাহস, ওদের আমি সুরাপান করতে দিনে, ওরা বৈদ্যদের কখনো সুরাপান করতে নেই। তখন চ্যবন ঋষি বলল, আমি কথা দিয়েছি তাদেরকে সোমরস পান করাবো, আর আমি পান করাবোই, তোমার যদি কিছু করার থাকে করে নাও। এতে ইন্দ্র খুব রেগে যায়, বজ্রাস্ত্র তোলে। তো বজ্রাস্ত্র যেই তুলে বজ্রাস্ত্র মেরেছে, তখন চ্যবন ঋষি যজ্ঞের থেকে এক অসুরকে সৃষ্টি দিয়েছে। সেই অসুরের নাম হচ্ছে উন্মাদ। আর সে এত ভয়ঙ্কর, তখন ইন্দ্রকে ধাওয়া করে। ইন্দ্র তার সঙ্গে অনেক যুদ্ধ করে, কিন্তু কিছুতেই জিততে পারে না। তখন ইন্দ্র মনে মনে ব্রহ্মদেবকে স্মরণ করে। তখন ব্রহ্মদেব বলে, এই উন্মাদকে মারার ক্ষমতা তোমার নেই, তোমার কেন, কারোরই নেই এই উন্মাদকে মারার ক্ষমতা। যে সৃষ্টি করেছে তাকেই বলো যে এই উন্মাদকে দাঁড় করাতে। তখন ইন্দ্র বাধ্য হয়ে চ্যবন ঋষিকে কাছে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করুন আর এই উন্মাদকে থামান। তখন চ্যবন ঋষি উন্মাদকে 4টে ভাগে বিভক্ত করে। 4টে ভাগে বিভক্ত করার পরে সেই উন্মাদকে থামায়। উন্মাদ থামলে পরেই তখন ইন্দ্র হাঁপ ছেড়ে বসে এবং চ্যবন ঋষিকে নমস্কার দিয়ে বলে যে আমার বড্ড ভুল হয়ে গেছে, এটা আমার করা ঠিক হয়নি। তখন চ্যবন ঋষি ইন্দ্রকে ক্ষমা করে দেয়। ইন্দ্র চলে যায় আর তিনি আনন্দে সোমরস পান করান 2 অশ্বিনী কুমারকে। 2 অশ্বিনী কুমার সোমরস পান করে চ্যবন ঋষিকে বলেন যে আমরা এর স্বাদ বহুদিন পাইনি, আপনি আমাদেরকে এই রস পান করার মানে আনন্দ দিলেন। চ্যবন ঋষির অনেক কিছু বিখ্যাত, তিনি যা রচনা করেছেন তার মধ্যে অনেক রকম জ্যোতিষের ব্যাপারে তিনি রচনা করেছেন। আর তিনি আর সবচেয়ে তার যেটা বিখ্যাত রচনা, সেই রচনার নাম হচ্ছে চ্যবন সংহিতা। এখানে তিনি মানুষকে কীভাবে চলতে হবে, কি খেতে হবে, কখন কী করতে হবে, নানান রকম নিয়ম বিধি কানুন তিনি রচনা করেছেন। আর সেগুলো সেটা এখনও অনেক প্রচারিত আমাদের শাস্ত্রের মধ্যে। যারা শাস্ত্র নিয়ে থাকে তারা চ্যবন ঋষিকে অনেকটা মান্য করে চলে, কারণ তিনি চ্যবন সংহিতা নামে একটা বই রচনা করেছিলেন, মানে গ্রন্থ রচনা করেছিলেন। এবার চ্যবন ঋষি একসময় সে যে স্বজাতির জামাই ছিল, সেই হিসাবে তিনি একটা জায়গা তিনি একটা জায়গার রাজা হয়েছিলেন। সেই জায়গার নাম ছিল কামবাজ। এই কামবাজ জায়গার রাজা হয়ে গেছিলেন একসময় আমাদের চ্যবন ঋষি। তা চ্যবন ঋষি যে জায়গায় তিনি রাজা হয়েছিলেন সেই জায়গার পরবর্তী নাম ভিগুকচ। এই ভিগুকচ হচ্ছে পরবর্তী নাম হয়। এই চ্যবন ঋষি এই জায়গার থেকেই তার কিছুকাল রাজত্ব করেছিলেন। যাই হোক, তখন সুকন্যাকে নিয়ে যজ্ঞাদি করার পরে সুকন্যাকে নিয়ে চলে আসেন তিনি। চলে আসার পরে সুকন্যা গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হয়। তার পুত্র সন্তানের নাম আত্মবান। এই তার এক সন্তান হয়। এই আত্মবানের পরবর্তী যে ভাই হয় সে হচ্ছে দধিচি মুনি। আর আত্মবানকে সুকন্যা বিবাহ দিয়েছিলেন তার স্ত্রীর নাম নাহুতি। আর নাহুতির গর্ভে এক পুত্র সন্তান জন্ম নিয়েছিল, তার নাম ছিল উরব। তা চ্যবন ঋষির সম্বন্ধে আজ এই পর্যন্তই। আমি খুব চটজলদি বলে গেলাম, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ বড় ভিডিও কেউ দেখে না। তাই আজ থেকে আমার ভিডিও সব ছোট ছোট হবে, কোনো এক্সট্রা কথা নেই। চ্যবন ঋষির সম্বন্ধে অনেক কথা থেকে গেল, সব কথা কিন্তু বলা যায় না। তা সব কথা বলতে গেলে পরে আমাকে ওরকম বড় বড় ভিডিও তো হয় না। তা আমি আবার কোনো কথায় যদি চ্যবন ঋষির কথা উঠে আসে, আমি আবার চ্যবন ঋষির সম্বন্ধে কিছু কথা বলবো। খুবই চটজলদি আপনাকে জানিয়ে দিলাম চ্যবন ঋষির জীবনের কথা। সেখানে সবচেয়ে বড়
চবন ঋষির জীবনের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে সুকন্যার সাথে চবন ঋষির বিবাহ। এই চবন ঋষির সঙ্গে সুকন্যার বিবাহের এখানে অনেক বড় কথা, আরও অনেক কথা ছিল, যেগুলো আমি আর বললাম না, খুব শর্টে করে দিলাম। তা যাই হোক, চবন ঋষি যৌবন ফিরে পেয়েছিল, সুকন্যা এতে খুবই খুশি হয়েছিল, স্বজাতিও খুব খুশি হয়েছিল, এবং তারা একটা পুত্র সন্তানের জন্ম দেয়, তার বিবাহ দেয়, তার ঘরেও পুত্র সন্তান হয়। এবং চবন ঋষি কুশাক নামে এক রাজা সেবাতে, মানে কুশাক নামে এক রাজ্যে গেছিলেন তিনি, সেখানে রাজা আর রানী তাকে 21 দিন খুব সেবা করে। তাতে তিনি খুব খুশি হয়ে কুশাককে বলেছিলেন যে আপনারই বংশের আরও 3 প্রজন্ম পরে এক রাজা জন্ম নেবে, যে রাজা পরবর্তীকালে ব্রাহ্মণ হবে, সে ছিল বিশ্বামিত্র। তাই এটা চবন ঋষিরই আশীর্বাদে ওই কুশাক রাজ্যে পরবর্তী 3 জেনারেশন পরে এই বিশ্বরথ হয়েছিল বিশ্বামিত্র, যিনি পরবর্তীকালে ব্রহ্ম ঋষি হয়েছিল। তা আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার পরে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।